আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা এবং কেমন চলছে তোমাদের প্রিপারেশন? আশা করি ভালো। তোমরা অনেকেই আমার কাছে অনুরোধ করেছো আপু ন্যারেশনের ক্লাসটি দেন, তাই তোমাদের অনুরোধ রাখার জন্য আজকে আমি চলে এলাম ন্যারেশন নিয়ে। আজকে আমরা মাত্র 5টি পরিবর্তনের মাধ্যমে ন্যারেশন কমপ্লিট করব। এই যে 5টি পরিবর্তন তোমরা দেখছো, এই 5টি পরিবর্তনের মাধ্যমে সম্পূর্ণ ন্যারেশন আমরা কমপ্লিট করব, অর্থাৎ সেন্টেন্স আকার থেকে শুরু করে একদম প্যাসেজ ন্যারেশন অবধি, এবং সবচেয়ে ইজি ওয়েতে আমরা এটা কমপ্লিট করব। তাহলে ন্যারেশনে 5 আউট অফ 5 পেতে চাইলে ক্লাসটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসটি দেখো। এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, অথবা পেজে দেখে থাকলে পেজটি ফলো করে দাও। চলো আমরা ক্লাসটি শুরু করি। তো ক্লাসের শুরুতেই আমাদের জানা প্রয়োজন ন্যারেশন মানে কি, ন্যারেশন কাকে বলে এবং ন্যারেশন কত প্রকার। যদিও বা এগুলো থেকে কখনোই প্রশ্ন আসে না, তবুও বেসিক ধারণার জন্য এটি আমাদের জানা প্রয়োজন। তো আমরা জানি ন্যারেশন মানে উক্তি। ন্যারেশন মানে কি? উক্তি। এখানে দেখো বলা হয়েছে বক্তার কথা বা উক্তিকেই ন্যারেশন বলে। সুতরাং বক্তা যা বলে তাই ন্যারেশন বা উক্তি। বক্তাকে যে কথা বলছে সে হলো বক্তা, এবং বক্তা যেই কথাটি বলছে সেটি হলো ন্যারেশন। যেমন মনে করো আমি কথা বলছি, তার মানে আমি বক্তা, এবং আমি যে কথাটি বলছি সেটি হলো ন্যারেশন। আমরা জানি ন্যারেশন দুই প্রকার। কি কি? ডিরেক্ট এবং ইনডিরেক্ট। ডিরেক্ট মানে প্রত্যক্ষ এবং ইনডিরেক্ট মানে পরোক্ষ। এখানে দেখো বলা হয়েছে যার কথা সে নিজেই সরাসরি বলে সে হলো ডিরেক্ট, এবং যার কথা সে নিজে না বলে অন্যের মাধ্যমে বলাই সে হলো ইনডিরেক্ট। এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে, দেখো একদম ক্লিয়ার হয়ে যাবে। ডিরেক্টে বলা হয়েছে মিম সেড টু মি, মিম আমাকে বলল আই ক্যান রিসাইট দ্য হলি কুরআন, আমি পবিত্র কোরআন পাঠ করতে পারি। তাহলে এখানে মিম আমাকে বলছে আমি পবিত্র কোরআন পাঠ করতে পারি, অর্থাৎ মিমের কথাটা মিম নিজেই বলছে, এই জন্য এটি ডিরেক্ট ন্যারেশন। এবং ইনডিরেক্টে দেখো কি বলা হয়েছে, মিম টোল্ড মি দ্যাট, মিম আমাকে বলল যে শি কুড রিসাইট দ্য হলি কুরআন, সে পবিত্র কোরআন পাঠ করতে পারে। এখানে মিম আমাকে বলল সে পবিত্র কোরআন পাঠ করতে পারে। তাহলে মিমের কথাটা মিম বলল না আমার মাধ্যমে বলানো হলো? আমার মাধ্যমে বলানো হলো, এই জন্য এটি হলো ইনডিরেক্ট। আশা করি তোমরা ডিরেক্ট এবং ইনডিরেক্ট বুঝতে পেরেছো। তো আমাদের কাজ হলো ডিরেক্ট থেকে কিভাবে আমরা ইনডিরেক্টে রূপান্তর করি সেইগুলো জানা। এইখানে দেখো কিছু কিছু পরিবর্তন হয়েছে। এই যে একটি পরিবর্তন, সেই টুর পরিবর্তন আমরা কি লিখেছি? টোল্ড। তারপর এখানে দ্যাট আসছে, কুড আসছে, এইগুলো পরিবর্তন হয়েছে। এইগুলো পরিবর্তন কিভাবে হয়েছে এটি হলো আমাদের মেন বোঝার বিষয় ন্যারেশনে। এবং ন্যারেশনের একটি সেন্টেন্সের মধ্যে দুইটা পার্ট থাকে, একটি হলো রিপোর্টিং ভার্ব পার্ট এবং আরেকটি হলো রিপোর্টেড স্পিচ পার্ট। রিপোর্টেড স্পিচ পার্ট কোনটা? যেটি বক্তার বক্তব্যটুকু। যেমন দেখো হি সেড টু মি, সে আমাকে বলল আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব। তাহলে এই যে আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব, বক্তার বক্তব্যটুকু সেটি হলো রিপোর্টেড স্পিচ। এবং হি সেড টু মি, এই সেন্টেন্সে ছিল মিম সেড টু মি, এই যে এই পার্টটা এটি হলো রিপোর্টিং ভার্ব পার্ট। আশা করি তোমরা রিপোর্টিং ভার্ব পার্ট, রিপোর্টেড স্পিচ পার্ট এবং এই ন্যারেশন বেসিক জিনিসটুকু বুঝতে পেরেছো। এখন চলো আমরা মেন যে 5টি পরিবর্তন, এই 5টি পরিবর্তন দেখে এক একটি করে পরিবর্তন শিখে নেব। এখানে বলা হয়েছে দেখো ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তনের জন্য মূলত 5টি বিষয় খেয়াল রাখতে হবে। কয়টি বিষয়? 5টি বিষয়। কি কি? দেখো রিপোর্টিং ভার্বের পরিবর্তন, লিঙ্কার্স বা ইনভার্টেড কমা এর পরিবর্তন, তারপর বলা হয়েছে পার্সনের পরিবর্তন, তারপর টেন্সের পরিবর্তন, এবং সবার শেষে নিকটবর্তী অর্থ প্রদানকারী শব্দের দূরবর্তী অর্থ প্রদানকারী শব্দের রূপান্তর। এই 5টির পরিবর্তন আমরা শিখতে পারলে ন্যারেশন আমাদের কাছে কোনো ব্যাপারই না। তো চলো এখন আমরা এক একটি করে এর পরিবর্তন দেখে নিই। তো শুরুতেই আমরা 2টি পরিবর্তন শিখবো একসঙ্গে। কয়টি পরিবর্তন? 2টি পরিবর্তন। কি কি? রিপোর্টিং ভার্বের পরিবর্তন এবং ইনভার্টেড কমা এর পরিবর্তন। অর্থাৎ যে 5টি পরিবর্তন, ওই 5টির 1 নাম্বারটা এবং 2 নাম্বারটা আমরা এই একটি চার্টের মাধ্যমে শিখে নিব। তো দেখো প্রথমে বলা হয়েছে সেন্টেন্স, তারপরে রিপোর্টিং ভার্ব এবং তারপরে ইনভার্টেড কমা, অর্থাৎ ইনভার্টেড কমার পরিবর্তে কি কি ব্যবহার করব, রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি কি ব্যবহার করব,
এবং সেন্টেন্সের এখানে কোন কোন সেন্টেন্সে। এখানে অর্থ অনুযায়ী সেন্টেন্স যে 5 প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি, সেটা অনুযায়ী রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমা এর পরিবর্তন করতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে আমরা জানি, সাধারণত বর্ণনামূলক বাক্যকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়, যেখানে নর্মালি একটি সাবজেক্ট এবং একটি ভার্ব এবং একটি অবজেক্ট থাকে। সাধারণ একটা কথা প্রকাশ করে, সেটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব অর্থাৎ সেইড বা সেইড টুর পরিবর্তে আমরা কি ব্যবহার করি দেখো। সেইড থাকলে সেইড ব্যবহার করব, সেস থাকলে সেস ব্যবহার করব এবং সেইড টু থাকলে আমরা টোল্ড ব্যবহার করব। সেইড টু কখন থাকে? যখন সেন্টেন্সে অবজেক্ট থাকে তখন সেইড টু ব্যবহৃত হয় এবং সেইড টু থাকলে আমরা টোল্ড ব্যবহার করব। এবং সেন্টেন্সটি যদি অ্যাসার্টিভ হয় সেক্ষেত্রে ইনভার্টেড কমা ওঠানোর জন্য আমরা দ্যাট ব্যবহার করব। এরপর আছে দেখো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। আমরা জানি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স মানে হলো প্রশ্নবোধক বাক্য। যে সেন্টেন্সের শেষে দেখব প্রশ্নবোধক চিহ্ন দেওয়া, সেটি হলো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে সেইড অথবা সেইড টুর পরিবর্তে আমরা আস্কড ব্যবহার করব। এবং ইনভার্টেড কমা উঠানোর জন্য ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করব। ডাব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো? এই যে হুম, হোয়াট, হুইচ, হাউ, হোয়েন, হোয়ার। ডাব্লিউএইচ দ্বারা নর্মালি যে সকল ওয়ার্ড, ওইগুলাকে ডাব্লিউএইচ ওয়ার্ড বলা হয়, এইগুলা ব্যবহার করব। এরপর দেখো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? অনুজ্ঞামূলক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? আমরা জানি সাধারণত যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এবং ইম্পারেটিভ সেন্টেন্স সর্বদা মেন ভার্ব দ্বারা শুরু হয়, সেক্ষেত্রে আমরা বুঝে নেব ওটি ইম্পারেটিভ সেন্টেন্স। এবং ইম্পারেটিভ সেন্টেন্সে সেইড বা সেইড টুর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? সেন্টেন্স দ্বারা যদি আদেশ বুঝাই সেক্ষেত্রে আমরা অর্ডার্ড ব্যবহার করব। যদি অনুরোধ বুঝাই সেক্ষেত্রে সেইড বা সেইড টুর পরিবর্তে আমরা রিকোয়েস্টেড ব্যবহার করব। এবং উপদেশ বুঝাইলে অ্যাডভাইসড ব্যবহার করব। এবং ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠানোর জন্য আমরা টু অথবা নট টু ব্যবহার করব। নট টু কখন ব্যবহার করব? যখন সেন্টেন্সটি নেগেটিভ হবে তখন নট টু ব্যবহার করব। এবং সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করব। এরপরে আছে দেখো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স মানে কি? প্রার্থনামূলক বাক্য। কিভাবে আমরা অপটেটিভ সেন্টেন্স চিনতে পারি? সাধারণত মে দ্বারা শুরু হয়। তাহলে অপটেটিভ সেন্টেন্স সাধারণত কি দ্বারা শুরু হয়? মে দ্বারা শুরু হয়। যে সেন্টেন্সের শুরুতে আমরা দেখবো মে রয়েছে, বুঝতে পারবো ওটি হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স যদি ইচ্ছা প্রকাশ করে সেক্ষেত্রে আমরা সেইড অথবা সেইড টুর পরিবর্তে উইশড ব্যবহার করব। এবং প্রার্থনা প্রকাশ করলে প্রেইড ব্যবহার করব। এবং অপটেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা ওঠানোর জন্য আমরা দ্যাট ব্যবহার করব। এরপরে দেখো আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে আবেগসূচক বাক্য এবং এটি আমরা চিনতে পারি এই যে এক্সক্লেমেশন মার্কটি দ্বারা। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা কি ব্যবহার করি? সেইড বা সেইড টুর পরিবর্তে সেন্টেন্সটি দ্বারা আনন্দ প্রকাশ করলে আমরা এক্সক্লাইমড উইথ জয় ব্যবহার করব। দুঃখ প্রকাশ করলে এক্সক্লাইমড উইথ সোরো এবং বিস্ময় প্রকাশ করলে এক্সক্লাইমড উইথ ওয়ান্ডার ব্যবহার করব। এবং ইনভার্টেড কমা উঠানোর জন্য দ্যাট ব্যবহার করব। আশা করি তোমরা রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমা এর পরিবর্তনটি বুঝতে পেরেছো। এবং বুঝতে না পারলে একদম যেহেতু নিয়ম, কোনো উদাহরণ দেওয়া হচ্ছে না, এই জন্য একটু বুঝতে সমস্যা হতে পারে। তো একটু ধৈর্য ধরে ক্লাসটি দেখতে থাকো, এরপর যখন আমরা উদাহরণ দিব একদম পানির মতো সহজ হয়ে যাবে। তো চলো এর পরের পরিবর্তনটি আমরা দেখে নিই। দেখো এরপরে আছে পার্সনের পরিবর্তন। পার্সন আমরা জানি 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এবং এদের আবার 3টা করে ফর্ম আছে, সাবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম। তাহলে ফার্স্ট পার্সন কি? আমরা জানি ফার্স্ট পার্সন হলো আই এবং উই। সেকেন্ড পার্সন ইউ এবং বাকি পৃথিবীতে যা আছে আই, উই এবং ইউ বাদ দিয়ে সবই হলো থার্ড পার্সন। এবং এদের 3টি ফর্ম এই যে এখানে দেওয়া আছে দেখো। আই হলো সাবজেক্টিভ ফর্ম এবং এর পসেসিভ ফর্ম মাই, অবজেক্টিভ ফর্ম মি। উই সাবজেক্টিভ ফর্ম, এর পসেসিভ ফর্ম আওয়ার, অবজেক্টিভ ফর্ম আস। ইউ সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্মও ইউ এবং পসেসিভ ফর্ম ইউর। মানে ইউ এর সাবজেক্টিভও যা, অবজেক্টিভও তাই, পসেসিভটা আলাদা।
থার্ড পারসনের ভিতরে আছে দেখো শি হলো সাবজেক্টিভ ফর্মে আছে, এর পসেসিভ ফর্ম হার এবং অবজেক্টিভ ফর্মও হার। এরপর আছে হি সাবজেক্টিভ ফর্ম, এর পসেসিভ ফর্ম হিজ এবং অবজেক্টিভ ফর্ম হিম। দে থার্ড পারসন এবং এটি আছে সাবজেক্টিভ ফর্মে, এর পসেসিভ ফর্ম দেয়ার এবং অবজেক্টিভ ফর্ম দেম। এবং ইটস অথবা যদি নাম থাকে কারো তাহলে নামের সঙ্গে এস এবং নামটি ব্যবহার করতে হবে। এটি হলো পারসনের পরিবর্তন। এবং এর নিচে দেখো নোট দিয়ে একটা জিনিস লেখা আছে, ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্টকে ফলো করে, অর্থাৎ আমরা যখন ন্যারেশন করতে যাব তখন যখন আমরা ফার্স্ট পারসন পাবো সেটিকে আমরা পরিবর্তন করব সাবজেক্ট অনুসারে, এবং যখন সেকেন্ড পারসন পাবো সেটিকে পরিবর্তন করব অবজেক্ট অনুসারে, এবং থার্ড পারসনের কোনো পরিবর্তন আমরা করব না। এটি কিন্তু সুন্দরভাবে মাথায় একটু রাখতে হবে। ফার্স্ট পারসন পরিবর্তন করব সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পারসনের পরিবর্তন করব অবজেক্ট অনুসারে, এবং থার্ড পারসনের কোনো পরিবর্তন করব না। এবং এই পারসনগুলো এবং এদের যে তিনটি ফর্ম সাবজেক্টিভ, পসেসিভ এবং অবজেক্টিভ, এটি সুন্দর করে একদম মুখস্থ করে ফেলবে। তো চলো আমরা এর পরের পরিবর্তনটি দেখে নিই। এরপরে 4 নম্বরে ছিল টেন্সের পরিবর্তন। তো টেন্সের পরিবর্তনে দেখো ডিরেক্ট এবং ইনডিরেক্ট। ডিরেক্ট ন্যারেশনে যদি এম অথবা ইজ অথবা আর থাকে তাহলে ইনডিরেক্টে আমরা ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করব। এবং ডিরেক্টে যদি ওয়াজ অথবা ওয়ার থাকে সেক্ষেত্রে ইনডিরেক্টে আমরা হ্যাড বিন ব্যবহার করব। ডিরেক্টে হ্যাভ্যাজ থাকলে ইনডিরেক্টে হ্যাড। ডিরেক্টে যদি ক্যান থাকে ইনডিরেক্টে কুড ব্যবহার করব। শ্যাল থাকলে শুড ব্যবহার করব। উইল থাকলে উড ব্যবহার করব। মে থাকলে মাইট ব্যবহার করব। এবং ডিরেক্টে যদি V1 থাকে ইনডিরেক্টে আমরা V2 ব্যবহার করব। ডিরেক্টে V2 থাকলে ইনডিরেক্টে আমরা হ্যাড প্লাস V3 ব্যবহার করব। এটি ছিল টেন্সের পরিবর্তন। আশা করি তোমরা টেন্সের পরিবর্তনটিও বুঝতে পেরেছো। তো চলো এখন আমাদের সবার শেষের যে 5 নম্বরের পরিবর্তনটি এটি আমরা একটু দেখে নিই। দেখো 5 নম্বর পরিবর্তনে কি বলা হয়েছে, নিকটবর্তী অর্থ প্রদানকারী শব্দের দূরবর্তী অর্থ প্রদানকারী শব্দে রূপান্তর। অর্থাৎ ডিরেক্টে কোন কোন শব্দগুলো থাকলে ইনডিরেক্টে আমরা কোন কোন শব্দগুলো ব্যবহার করব। ডিরেক্টে যদি নাও থাকে ইনডিরেক্টে দেন, হেয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দ্যাট। ডিরেক্টে দিস থাকলে ইনডিরেক্টে দোজ, অ্যাগো থাকলে বিফোর, হেন্স থাকলে দেন্স, থাস থাকলে সো, কাম থাকলে গো। টু ডেট থাকলে দ্যাট ডে আমরা ইনডিরেক্টে ব্যবহার করব। টু নাইট থাকলে দ্যাট নাইট। টুমরো থাকলে দ্য নেক্সট ডে। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। এরপরে আছে নেক্সট উইক অথবা নেক্সট মান্থ অথবা নেক্সট ইয়ার থাকলে দ্য ফলোয়িং উইক অথবা দ্য ফলোয়িং মান্থ অথবা দ্য ফলোয়িং ইয়ার ব্যবহার করব। এবং সবার শেষে রয়েছে লাস্ট উইক অথবা লাস্ট মান্থ অথবা লাস্ট ইয়ার থাকলে কি ব্যবহার করব। তো এটা থাকলে আমরা দ্য প্রিভিয়াস উইক অথবা প্রিভিয়াস মান্থ অথবা দ্য প্রিভিয়াস ইয়ার ব্যবহার করব। এবং এর প্রতিটির সাথেই দেখো বাংলা অর্থ দেওয়া রয়েছে। তোমরা এই বাংলা অর্থগুলো একটু পড়ে নিও, আরো সুবিধা হবে তোমাদের জন্য। তো আশা করি তোমরা এই 5টি পরিবর্তন বুঝতে পেরেছো। এই 5টি হলো ন্যারেশনের মেন পরিবর্তন। তো ন্যারেশন শুরু করার আগে এই 5টি পরিবর্তন তোমরা একদম মুখস্থ করে ফেলবে। এই 5টি পরিবর্তন যদি মুখস্থ না করো তাহলে কিন্তু তুমি ন্যারেশনের পরিবর্তন করতে পারবে না, কোনো লাভই হবে না ন্যারেশন পরিবর্তন করতে। যে এই 5টি পরিবর্তন আগে সুন্দরভাবে মুখস্থ করে ফেলবে, তারপর প্র্যাকটিস করবে এবং এগুলো প্রতিটাই নোট খাতায় নোট করে রাখবে তোমরা। 5টি পরিবর্তন তো দেখা শেষ, এখন চলো আমরা একটু উদাহরণ সহ বুঝে নেওয়ার চেষ্টা করি সেন্টেন্স ওয়াইজ, এবং তারপর আমরা প্যাসেজ ন্যারেশন করব। তো সেন্টেন্স আকারে ন্যারেশনগুলো কিভাবে করবা দেখো, এখানে যে প্রতিটি সেন্টেন্স আকারেই দেওয়া রয়েছে, আমি নিজে এখনই প্র্যাকটিস করাই দিব, সমস্যা নাই কোনো। তবে সেন্টেন্স আকারে শুরু করার আগে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমাদের যেই সেন্টেন্স থেকেই পরিবর্তন করতে বলুক না কেন, অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে বলুক না কেন, আমাদের কিসে রূপান্তর করতে হয়, অ্যাসার্টিভে রূপান্তর করতে হয়। প্রতিটা সেন্টেন্সকেই কিসে রূপান্তর করতে হয়, অ্যাসার্টিভে। আমাদের যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে বলে, সে অ্যাসার্টিভ থেকে আমরা অ্যাসার্টিভে আবার রূপান্তর করি। যদি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স থেকে আমাদের রূপান্তর করতে বলে সেক্ষেত্রে সেটিকেও আমরা অ্যাসার্টিভে রূপান্তর করি। যদি ইম্পারেটিভ সেন্টেন্স থেকে পরিবর্তন করতে বলে সেক্ষেত্রে ওইটাকেও আমরা অ্যাসার্টিভ করি। অপারেটিভ সেন্টেন্স থাকলেও সেটাকে আমরা অ্যাসার্টিভে রূপান্তর করি, এবং এক্সক্লামেটরি সেন্টেন্স থাকলেও সেটিকে আমরা অ্যাসার্টিভে রূপান্তর করি।
এবং অ্যাসার্টিভে আমরা জানি নর্মালি সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে, প্রথমে সাবজেক্ট থাকে তারপরে ভার্ব থাকে। এই স্ট্রাকচারটি অবশ্যই আমরা মাথায় রাখব। তো প্রথমটি দেখো কি বলা হয়েছে, রাকিব সেইড টু মি, রাকিব আমাকে বলল আই কেম হোম ইয়েস্টারডে, আমি গতকাল বাসায় এসেছি। তাহলে এটি কোন সেন্টেন্স? দেখো সেন্টেন্সের স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এবং এটির অর্থ হলো আমি গতকাল বাসায় এসেছি। সিম্পল একটা সেন্টেন্স, তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা পরিবর্তনে দেখে এসেছি যদি সেইড টু থাকে তাহলে কি ব্যবহার করতে হয়। পরিবর্তনে যখন আমরা দেখেছি তখন দেওয়াই ছিল যদি সেইড থাকে তাহলে সেইড ব্যবহার করব, শেষ থাকলে শেষ ব্যবহার করব, এবং সেইড টু থাকলে টোল্ড ব্যবহার করব। তাহলে দেখো রাকিবের জায়গায় রাকিব ছিল, সেইড টুর পরিবর্তে আমরা টোল্ড ব্যবহার করেছি, মি ছিল মি ব্যবহার করেছি। এরপর ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা ওঠানোর জন্য আমরা কি ব্যবহার করি? দ্যাট ব্যবহার করি। তাহলে এই যে ইনভার্টেড কমা এটি উঠানোর জন্য আমরা দ্যাট ব্যবহার করেছি। তারপর আমাদের কাজকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করা। এই জন্য শুরুতেই কি আছে দেখো সাবজেক্ট কে আই কোন পার্সন, পার্সনের পরিবর্তনে আমরা দেখেছি আই হলো ফার্স্ট পার্সন, এবং নিচে নোট দিয়ে লেখা ছিল ফার্স্ট পার্সন কাকে দেখে পরিবর্তন হয়? সাবজেক্টকে দেখে পরিবর্তন হয়। সাবজেক্ট কি আছে এখানে? সাবজেক্ট হলো রাকিব। আই আছে কোন ফর্মে? সাবজেক্টিভ, অবজেক্টিভ না পসেসিভ? আই আছে সাবজেক্টিভ ফর্মে। তাহলে রাকিবের সাবজেক্টিভ ফর্ম কি? রাকিব যেহেতু একজন ছেলে বা পুরুষ, এই জন্য একজন ছেলে বা পুরুষের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? হি। এই জন্য রাকিবের পরিবর্তে আমরা হি ব্যবহার করেছি। এরপর ছিল ভার্বের পরিবর্তন, কি আছে দেখো কেম। আমরা জানি কেম কাম V2 তে আছে, V2 তে থাকলে কি ব্যবহার করতে হয়? আমরা জানি ডিরেক্টে যদি V2 থাকে তাহলে ইনডিরেক্টে আমরা হ্যাড প্লাস V3 করি। যেহেতু এটা V2 তে আছে এই জন্য আমরা হ্যাড লিখলাম, এবং কেমের V3 কি? কাম হলো V1, কেম হলো V2, এবং কাম হলো V3। তাহলে V2 ছিল এই জন্য হ্যাড প্লাস V3 করলাম। এরপর ছিল হোম ব্যবহার করেছি। এরপর ছিল ইয়েস্টারডে থাকলে কি ব্যবহার করতে হয়? লাস্টের পরিবর্তন এই যে আমরা শিখেছি দেখো, যদি ইয়েস্টারডে থাকে তাহলে দ্য প্রিভিয়াস ডে। এই জন্য এখানে আমরা কি ব্যবহার করেছি? দ্য প্রিভিয়াস ডে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এর পরেরটি দেখো, সে বলল আই টিচ ইংলিশ অনলাইন, আমি অনলাইনে ইংরেজি পড়াই। এটি কোন সেন্টেন্স? সাধারণ একটা কথা বলছে, তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা সেইড থাকলে কি ব্যবহার করি? সেইডই ব্যবহার করি। এই জন্য প্রথমে সি ছিল সি রাখলাম, সেইড ছিল সেইড রাখছি। ইনভার্টেড কমা উঠানোর জন্য কি ব্যবহার করব? দ্যাট। এই জন্য দ্যাট ব্যবহার করছি। এরপর সাবজেক্ট ছিল কে? আই কোন পার্সন? ফার্স্ট পার্সন। কাকে দেখে পরিবর্তন হয়? সাবজেক্টকে দেখে। সাবজেক্টে কে ছিল? সি। আই আছে কোন ফর্মে? সাবজেক্টিভ, অবজেক্টিভ না পসেসিভ? আই আছে সাবজেক্টিভ ফর্মে। সি এর সাবজেক্টিভ ফর্ম কি? সি। এরপর আছে টিচ। আমরা জানি টিচ এটি হলো V1, টট হলো V2, এবং টট হলো V3। তাহলে V1 থাকলে কি করতে হয়? V2 করতে হয়। যেহেতু টিচ V1 এ ছিল, এর V2 হলো টট, আমরা সেটি লিখছি। এরপর আছে ইংলিশ অনলাইন লিখে দিয়েছি। আশা করি তোমরা অ্যাসার্টিভের এই দুইটি সেন্টেন্স বুঝতে পেরেছো। চলো আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স একটু দেখে নিই। কি বলা হয়েছে দেখো, রাহিম সেইড টু বিনা, রাহিম বিনাকে বলল ক্যান আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করতে পারি? এটি কোন সেন্টেন্স? এই যে দেখো প্রশ্নবোধক চিহ্ন দেওয়াই রয়েছে। আমরা জানি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকলে সেটি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয়ে যায়। তাহলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে প্রথমে রাহিম ছিল, রাহিম রাখলাম। সেইড টুর পরিবর্তে কি ব্যবহার করব? ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে সেইড অথবা সেইড টুর পরিবর্তে কি ব্যবহার করি? আমরা আক্সড ব্যবহার করি। এই জন্য আক্সড। বিনা ছিল বিনা। এরপর আছে ইনভার্টেড কমা। এই যে ইনভার্টেড কমা ওঠানোর জন্য কি ব্যবহার করব? যেহেতু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, এটাতে আমরা ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করি। এখানে কি ডাব্লিউএইচ ওয়ার্ড আছে শুরুতে? নাই তো। তাহলে আমরা কি ব্যবহার করব? ইফ ব্যবহার করব। এরপর কার কাজ? এরপর কি আমরা ক্যানকে আগে কুট করব? না, কিন্তু শুরুতে প্র্যাকটিস
করার আগেই বলেছিলাম যে সেন্টেন্সেই থাকুক না কেন ওটাকে আমরা অ্যাসার্টিভে রূপান্তর করি, অর্থাৎ আগে সাবজেক্ট লিখি তারপর ভার্ব লিখি। তাহলে দেখো এখানে সাবজেক্ট কে আছে এতটুকুর ভিতরে? সাবজেক্ট হলো আই। আই কোন পারসন? ফার্স্ট পারসন। কাকে দেখে পরিবর্তন হয়? আমরা জানি আই ফার্স্ট পারসন সাবজেক্টকে অনুসরণ করে পরিবর্তন হয়। সাবজেক্টে কে ছিল? সাবজেক্টে ছিল রাহিম। আই আছে কোন ফর্মে? সাবজেক্টিভ, অবজেক্টিভ না পসেসিভ? সাবজেক্টিভ ফর্মে আছে। তাহলে রাহিমের সাবজেক্টিভ হিসেবে কি ব্যবহার করতে পারি? যেহেতু একজন পুরুষ এই জন্য আমরা হি ব্যবহার করেছি। এরপর ছিল ক্যান। ক্যান থাকলে কি ব্যবহার করতে হয়? কুড। ডু দ্য ওয়ার্ক। ডু দ্য ওয়ার্ক ব্যবহার করেছি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এর পরেরটি দেখো, দ্য টিচার সেড টু দ্য বয়। শিক্ষক বালকটিকে বলল, হোয়াই ডিড ইউ মেক এ নয়েজ? কেন তুমি শব্দ করছো? কোন সেন্টেন্স? যেহেতু প্রশ্ন করা বুঝাইছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, তার মানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে সেড বা সেড টুর পরিবর্তে কি ব্যবহার করতে হয়? আস্কড ব্যবহার করতে হয়। তো দেখো শুরুতেই ছিল দ্য টিচার, রাখলাম দ্য টিচার। সেড টুর পরিবর্তে কি ব্যবহার করছি? আস্কড। তারপর দি বয় ছিল দি বয়। এরপর আছে ইনভার্টেড কমা। ইনভার্টেড কমার পরিবর্তে কি ব্যবহার করব? ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা ওঠানোর জন্য ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড। তাহলে দেখো এখানে ইফ ব্যবহার করব না ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করব? এই যে এটি কি ডাব্লিউএইচ ওয়ার্ড না? হোয়াই, এটি একটি ডাব্লিউএইচ ওয়ার্ড, এই জন্য আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডটি ব্যবহার করেছি। এরপর কার কাজ? সাবজেক্টের কাজ। তাহলে ডিড ইউ মেক এ নয়েজ, এখানে সাবজেক্ট কে? সাবজেক্ট হলো ইউ। সাবজেক্ট কে? ইউ। ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। কাকে দেখে পরিবর্তন হয়? অবজেক্টকে দেখে। অবজেক্টে কে ছিল? দি বয়। অবজেক্টে কে ছিল? দি বয়। ইউ আছে কোন ফর্মে? সাবজেক্টিভ ফর্মে না অবজেক্টিভ ফর্মে না পসেসিভ ফর্মে? আমরা জানি ইউ এর সাবজেক্টিভ ফর্মও ইউ এবং অবজেক্টিভ ফর্মও ইউ। তাহলে আমরা কিভাবে বুঝবো এই ইউটি কোন ফর্মে আছে? তো যখন আমরা দেখব ইউ মেন ভার্বের আগে রয়েছে তখন আমরা বুঝতে পারবো সেটি হলো সাবজেক্টিভ ফর্মে আছে, এবং যখন আমরা দেখব ইউ মেন ভার্বের পরে রয়েছে সেক্ষেত্রে আমরা বুঝবো ওটি হলো অবজেক্টিভ ফর্মে আছে। তাহলে এখানে দেখো মেন ভার্ব হলো মেক। ইউ কোথায় আছে? মেকের পূর্বে আছে, আগে আছে, তার মানে এটি কিসে আছে? সাবজেক্টিভ ফর্মে আছে। তাহলে ইউ আছে সাবজেক্টিভ ফর্মে। দি বয় এর সাবজেক্টিভ ফর্ম কি? যেহেতু বয় একজন বালক এই জন্য হি। এরপর ভার্বের পরিবর্তন করতে হবে। দেখো কি আছে? ডিড। ডিড কিসে আছে? ভি2 আছে। আমরা জানি ডু, ডিড, ডান, এবং যদি ভি2 থাকে তাহলে আমরা হ্যাড প্লাস ভি3 করি। তাহলে ভি2 যেহেতু আছে এই জন্য ডিডকে দেখে আমরা মেন ভার্বের পরিবর্তন করব। এই জন্য হ্যাড এবং মেন ভার্বের ভি3 করলাম। মেন ভার্ব কে ছিল? মেক। মেকের ভি3 কি? মেড। তারপর এ নয়েজ ছিল, এ নয়েজ ব্যবহার করেছি। আশা করি তোমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটিও বুঝতে পেরেছো। চলো আমরা এর পরেই দেখে নিই। এরপরে দেখো আছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে বলা হয়েছে আই সেড টু হিম, আমি তাকে বললাম, প্লিজ এক্সপ্লেইন দ্য প্যাসেজ, অনুগ্রহ করে প্যাসেজটি ব্যাখ্যা করুন। তাহলে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনি? আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ ইত্যাদি বোঝাই। তাহলে এখানে এই সেন্টেন্সটি দ্বারা কি বুঝাইছে? যেহেতু বলেছে অনুগ্রহ করে প্যাসেজটি ব্যাখ্যা করুন, তার মানে অনুরোধ বুঝাইছে, এবং অনুরোধ বুঝাইলে আমরা সেড বা সেড টুর পরিবর্তে কি ব্যবহার করি? যদি অনুরোধ বুঝাই সেক্ষেত্রে আমরা রিকোয়েস্টেড ব্যবহার করি, আদেশ বুঝাইলে অর্ডার্ড ব্যবহার করি, উপদেশ বুঝাইলে অ্যাডভাইসড ব্যবহার করি। এই সেন্টেন্সটি দ্বারা যেহেতু অনুরোধ করা বুঝাইছে এই জন্য আই জায়গায় আই রাখছি, সেড টুর পরিবর্তে রিকোয়েস্টেড, হিমের জায়গায় হিম। এরপর আছে ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা ওঠানোর জন্য কি ব্যবহার করব আমরা? টু অথবা নট টু। সেন্টেন্সটি কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ? সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ এই জন্য আমরা টু ব্যবহার করেছি, এবং এই প্লিজ দ্বারা তো রিকোয়েস্ট করাই বুঝিয়েছিল, তো এটির ব্যবহার আমাদের হয়ে গেছে। এরপর ছিল এক্সপ্লেইন দ্য প্যাসেজ, আমরা এক্সপ্লেইন দ্য প্যাসেজটি লিখে দিয়েছি। এরপরে দেখো কি বলা হয়েছে, হি সেড টু মি, সে আমাকে বলল, ডোন্ট গো দেয়ার, সেখানে যেও না। তাহলে যেহেতু মেন ভার্ব দ্বারা শুরু হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স এবং ডোন্ট গো দেয়ার, সেখানে যেও না, কি বুঝাইছে? এটা উপদেশ দেওয়া হতে পারে অথবা অর্ডার করাও হতে পারে, তোমার যেটা মনে হয় তুমি সেটাই দিও, সেটাই কারেক্ট হবে।
হি ছিল হি, যেহেতু সেন্টেন্সটি দ্বারা এরা উপদেশ বুঝাইছে এই জন্য আমরা সেইড বা সেইড টুর পরিবর্তে অ্যাডভাইসড ব্যবহার করলাম এবং মি ছিল অবজেক্ট হিসাবে মি রাখলাম। এরপর আছে ইনভার্টেড কমা। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা ইনভার্টেড কমা ওঠানোর জন্য টু অথবা নট টু ব্যবহার করি। এখানে দেখো কি ছিল, ডোন্ট, সেন্টেন্সটি নেগেটিভ এই জন্য আমরা নট টু ব্যবহার করেছি। এরপর গো দেয়ার ছিল গো দেয়ারি। এখানে একটি প্রশ্ন থেকে যায়, আপু এখানে গো এর পরিবর্তন কেন করলেন না? কারণ আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে নর্মালি আমরা মেন ভার্বের কোনো পরিবর্তন করি না। যদি কোনো অক্সিলারি ভার্ব অথবা পার্সন আসে শুধুমাত্র সেটিরই পরিবর্তন করব। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এরপরে দেখো অপটেটিভ সেন্টেন্সে কি বলা হয়েছে। দ্য টিচার সেড টু মি, শিক্ষক আমাকে বলল, মে ইউ পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাশ করে যাও। মে দ্বারা শুরু হয়েছে, আমরা জানি নর্মালি মে দ্বারা শুরু হলে সেটি অপটেটিভ সেন্টেন্স এবং অপটেটিভ সেন্টেন্সে ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করে। তাহলে এই সেন্টেন্সটি দ্বারা কি বোঝাইছে দেখো, মে ইউ পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাশ করে যাও, স্যারের ইচ্ছা প্রকাশ করছে। তাহলে দ্য টিচার সেড টুর পরিবর্তে আমরা উইশড ব্যবহার করলাম, কারণ আমরা জানি ইচ্ছা প্রকাশ করলে কি ব্যবহার করতে হয়, উইশড, এবং প্রার্থনা প্রকাশ করলে প্রেইড। এবং অপারেটিভ সেন্টেন্সে নর্মালি অবজেক্ট ব্যবহৃত হয় না, এই জন্য এখানে আমরা অবজেক্ট রাখিনি। এরপর আছে ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা ওঠানোর জন্য অপারেটিভ সেন্টেন্সে আমরা দ্যাট ব্যবহার করি। এরপর ছিল সাবজেক্টের কাজ। সাবজেক্টকে এখানে ইউ, কোন পার্সন, সেকেন্ড পার্সন। কাকে দেখে পরিবর্তন হয়, অবজেক্টকে দেখে। অবজেক্টে কি আছে, মি। ইউ আছে কোন ফর্মে, এখানে পাস হলো মেন ভার্ব এবং মেন ভার্বের পূর্বে ইউ আছে। একটু আগেই বলেছি যদি মেন ভার্বের পূর্বে থাকে ইউ সেক্ষেত্রে সেটি সাবজেক্টিভ ফর্মে আছে। তাহলে ইউ আছে সাবজেক্টিভ ফর্মে, মি এর সাবজেক্টিভ ফর্ম কি, আই। এরপর ছিল মে। মে থাকলে আমরা মাইট ব্যবহার করি। পাস দ্য এক্সাম ছিল, পাস দ্য এক্সাম ব্যবহার করছি। এরপরটি দেখো, শি সেইড, সে বলল, মে আল্লাহ সেভ মাই চাইল্ড, আল্লাহ আমার সন্তানকে রক্ষা করুক। মে দ্বারা শুরু হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স, যেহেতু আল্লাহ আমার সন্তানকে রক্ষা করুক প্রার্থনা প্রকাশ করছে এই জন্য সেইড বা সেইড টুর পরিবর্তে প্রেইড। তো শি ছিল শি, সেইডের পরিবর্তে প্রেইড। ইনভার্টেড কমা ওঠানোর জন্য কি ব্যবহার করি, দ্যাট। এরপর ছিল সাবজেক্টের কাজ। এখানে সাবজেক্টকে, সাবজেক্ট আল্লাহ, তো আল্লাহ রাখলাম। মে এর পরিবর্তে মাইট, সেভ ছিল সেভ। এরপর আছে মাই। মাই কোন পার্সন, আমরা জানি মাই ফার্স্ট পার্সন। কাকে দেখে পরিবর্তন হয়, সাবজেক্টকে দেখে। সাবজেক্টকে কে আছে, শি। মাই আছে কোন ফর্মে, মাই আছে পসেসিভ ফর্মে। শি এর পসেসিভ ফর্ম কি, হার। চাইল্ড ছিল চাইল্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা শেষেরটি দেখে নিই। এক্সক্লামেটরি সেন্টেন্সে কি বলা হয়েছে দেখো, হি সেইড, সে বলল, এলাস। এলাস মানে হাই আল্লাহ বা হাই হাই। মানুষ কষ্ট পেয়ে বলে না নর্মালি, হাই আল্লাহ আমার এই গেল, আমার ওই গেল, আমি ব্যর্থ হয়ে গেলাম, আমি পরীক্ষায় ফেল করলাম। অর্থাৎ এলাস মানে দুঃখ প্রকাশ করছে, আই অ্যাম আনডান, আমি ব্যর্থ হয়েছি। তাহলে এখানে দেখো কি আছে, এক্সক্লামেশন মার্কটি আছে, তার মানে এটি এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এক্সক্লামেটরি সেন্টেন্সে আমরা কি কি ব্যবহার করি, আনন্দ বোঝালে এক্সক্লাইমড উইথ জয়, দুঃখ প্রকাশ করলে এক্সক্লাইমড উইথ সোরো, এবং যদি বিস্ময় প্রকাশ করে সেক্ষেত্রে এক্সক্লাইমড উইথ ওয়ান্ডার। যেহেতু অ্যালাস আছে তার মানে দুঃখ প্রকাশ করছে, এই জন্য হি ছিল হি, সেইডের পরিবর্তে এক্সক্লাইমড উইথ সোরো, দুঃখ প্রকাশ করার জন্য। এরপর আছে ইনভার্টেড কমা। আমরা ইনভার্টেড কমা উঠানোর জন্য এক্সক্লামেটরি সেন্টেন্সে দ্যাট ব্যবহার করি, তাই দ্যাট। এরপর কার কাজ ছিল, সাবজেক্ট। সাবজেক্ট কে আছে, আই। আই কোন পার্সন, ফার্স্ট পার্সন। কাকে দেখে পরিবর্তন হয়, সাবজেক্টকে দেখে। সাবজেক্টে কে আছে, হি। আই আছে কোন ফর্মে, সাবজেক্টিভ ফর্মে। হি এর সাবজেক্টিভ ফর্ম কি, হি, এই জন্য হি ব্যবহার করছি। এরপর ছিল এম। যদি ডিরেক্টে এম থাকে তাহলে আমরা ইনডিরেক্টে কি ব্যবহার করি, এম অথবা ইজ অথবা আর থাকলে আমরা ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করি। তাহলে হির পরে কি ব্যবহার করব, ওয়াজ। আনডান ছিল আনডান। তারপর দেখো, সাদিয়া সেইড, সাদিয়া বলল, হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার্স আর, ফুলগুলো কতই না সুন্দর। তাহলে এটি দ্বারা কি বুঝাইছে, আনন্দ, দুঃখ না বিস্ময়। তো এটি দেখে এটি দ্বারা বিস্ময় প্রকাশ করছে, এই জন্য আমরা কি ব্যবহার করব, সাদিয়া ছিল সাদিয়া, যেহেতু বিস্ময় প্রকাশ করছে সেইডের পরিবর্তে
সেইড অথবা সেইড টুর পরিবর্তে এক্সক্লাইমড উইথ ওয়ান্ডার। তো লিখলাম সাদিয়া এক্সক্লাইমড উইথ ওয়ান্ডার, ইনভার্টেড কমা ওঠানোর জন্য দ্যাট ব্যবহার করলাম। এরপর সাবজেক্টের কাজ। তাহলে দেখো এখানে হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার্স আর, এর ভিতর সাবজেক্টকে, সাবজেক্ট হলো দ্য ফ্লাওয়ার্স, ভার্ব হলো আর এবং এটি হলো। তাহলে সাবজেক্টকে আমরা আগে লিখি, সাবজেক্টে দ্য ফ্লাওয়ার ছিল, দ্য ফ্লাওয়ার লিখলাম। এরপর আসছে আর। আমরা জানি এম অথবা ইজ অথবা আর থাকলে আমরা ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করি। তাহলে দ্য ফ্লাওয়ার্স এর পরে কি ব্যবহার করবা, ওয়াজ নাকি ওয়ার? যেহেতু ফ্লাওয়ার্স অনেকগুলো ফুলের কথা বলেছে, এই জন্য আমরা ওয়ার ব্যবহার করছি। যদি সিঙ্গুলার হইতো সেক্ষেত্রে ওয়াজ ব্যবহার করতাম, বাট এটা তো প্লুরাল হয়েছে, এই জন্য ওয়ার। এরপর ছিল হাউ। আমরা জানি যদি আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভে রূপান্তর করতে যাই সেক্ষেত্রে হাউ থাকলে আমরা ভেরি ব্যবহার করি এবং ওয়ার্ড থাকলে গ্রেট ব্যবহার করি। তাহলে যেহেতু হাউ আছে এই জন্য ভেরি, বিউটিফুল ছিল বিউটিফুল। আশা করি তোমরা সেন্টেন্স আকারে বুঝতে পেরেছো। এই ক্লাসটিতে যদি প্যাসেজ ন্যারেশন সম্পূর্ণ কমপ্লিট করাতে যাই সেক্ষেত্রে এটি অনেক বড় ক্লাস হয়ে যাবে, তোমাদের এতটা ধৈর্য থাকবে না এবং মাথা নষ্ট হয়ে যাবে, বুঝতে পারবে না। তো এখানে আমরা এই ক্লাসটি শেষ করি এবং এর পরবর্তী ক্লাসটিতে আমরা প্যাসেজ ন্যারেশন সম্পূর্ণ কমপ্লিট করব। এই যে দেখো, এবং এর নিচে বোর্ড কোশ্চেনও প্র্যাকটিস রয়েছে, সেটিও করিয়ে দিব, কোনো সমস্যা নাই। আশা করি তোমরা সেন্টেন্স আকারে ন্যারেশন বুঝতে পেরেছো এবং এটি খাতায় নোট করে রেখে সব পরিবর্তনগুলো লিখে একদম মুখস্থ করে ফেলো। এবং এটা যদি কোথাও বুঝতে তোমার কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণ সবাই সাথেই থাকো। আল্লাহ হাফেজ।